ডিজিটাল লার্নিং পয়েন্টের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের টপিক সম্পর্কে আশা করি সবাই অবগত আছেন, যেহেতু আমরা এটা গ্রুপে প্রত্যেক ক্লাসের আগেই কিন্তু পোস্ট দিয়ে দিই। তো আপনারা যারা অ্যাক্টিভ না তারা অবশ্যই আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকলে কিন্তু মোটামুটি ক্লাসের যে টপিকটা সেটা আপনারা ক্লাসে আসার আগেই কিন্তু জেনে যেতে পারবেন, যদিও আপনারা ক্লাসের প্রত্যেকটা টপিকের আগেও দেখে ফেলেছেন। যাই হোক, তো আমাদের আজকের টপিক হচ্ছে এসইও, এবং এই এসইওটাকে আমরা খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আমি ক্লাসের শুরুতে প্রথমেই বলে রাখি, এসইওটা তখনই মিনিংফুল হবে বা তখনই কার্যকর হবে বা এই কাজটা শিখে আপনাদের তখনই লাভ হবে যখন আপনারা কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে শিখবেন বা করতে জানবেন। কিওয়ার্ড রিসার্চ না শিখে বা না জেনে আসলে এসইও দিয়ে তেমন কিছু আপনারা করতে পারবেন না। তো যাই হোক, আমাদের কিওয়ার্ড রিসার্চের উপর একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, এটা হয়তো আমরা একটু পরের দিকে নিব। আমাদের মূল কোর্সগুলো আমরা একটু আগের দিকে রাখছি, আগে এগুলো শেষ করি। তো এসইওটা প্রথমে রাখার উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু ফাইবারে যে অ্যাকাউন্টটা করলাম সেই অ্যাকাউন্টে কিন্তু আমরা অপটিমাইজ করার জন্য কিছু বেসিক্স আপনাদের মধ্যে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং সেগুলোর অনুপাতে কিন্তু আমরা এসইওটাকে সেকেন্ড ক্লাসে রাখছি যেন আপনারা আর একটু ইজিলি বুঝতে পারেন। তো আজকে আমি কিছু পাশাপাশি ক্লাস তো হবে, পাশাপাশি আরো কিছু এক্সাম্পল আমি দেখাতে চেষ্টা করব যেন আপনারা এসইও জিনিসটা যে আসলে কতটা সহজ সেটা আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন। আর এসইওটা আসলে কিছুই না, আপনার মূল যে বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কারণ কিওয়ার্ড রিসার্চ আপনি না করেই যদি এসইও করেন, আসলে এসইও দিয়ে কিছুই হবে না। ঠিক আছে, এই জন্য আমাদেরকে সবার আগে করা উচিত ছিল কিওয়ার্ড রিসার্চ। যদিও এটা একটু বড় বা এখানে বুঝার বা শিখার প্রচুর জিনিস আছে, তো এটা অনেক কঠিন একটা বিষয়, এটা শুরুতেই দিলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমরা যেভাবে শিখাচ্ছি, আমাদের ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য যে ইউজার নেম, সেই ইউজার নেমটা যেহেতু ইউনিক, এটা খুব বেশি কম্পিটিটিভ না, কাজেই আমাদের কিওয়ার্ড রিসার্চ এই ক্ষেত্রে কিন্তু তেমন একটা প্রয়োজনীয় না। কিন্তু আমরা যদি কোনো বায়ারের সাথে কাজ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করা ছাড়া সে যে কিটা দিল সেটা সামান্য কিছু টুলস দিয়ে আমরা জাস্ট কিছু প্যারামিটার দেখি, যেগুলো দিয়ে কিন্তু বলি যে হ্যাঁ করা যাবে বা যাবে না। তবে এটা ইনাফ না। ইনাফ তথ্য আমাদেরকে কিভাবে কালেক্ট করতে হয় সেটা কিওয়ার্ড রিসার্চের এক্সক্লুসিভ যদি কোনো একটা ক্লাস আপনাদেরকে নেওয়ার সুযোগ হয় আমরা নিব, সেখানে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন এবং তারপরে এসইওর মজাটা আসলে আপনারা পাবেন। তো যাই হোক, আমরা আজকের এসইও পর্বটা শুরু করে দিচ্ছি। তো এসইও পূর্ণরূপটা আপনারা কিন্তু সবাই জানেন, এসইও দিয়ে আসলে বোঝানো হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, অর্থাৎ আপনি কোনো একটা টার্গেটেড কি, আপনি একটা সিড কি হতে পারে বা একটা লং টেল কিওয়ার্ড হতে পারে অথবা একটা এক্সাক্ট কিওয়ার্ড হতে পারে। যে কিওয়ার্ড কত প্রকার না, এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে খুব বিস্তারিতভাবে বলবো, যেটা অনেক এক্সক্লুসিভ একটা ক্লাস হবে। তো ওইখানে আপনারা কিওয়ার্ডের যে আসলে কত প্রকার, কত রকমের কিওয়ার্ড, এবং কিভাবে আমরা একটা টার্গেটের উপরে লক্ষ লক্ষ বলা ভুল হবে, শত 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 বা শত শতর উপরে হাজার পর্যন্ত হয়তো বলা যেতে পারে, কিন্তু আমরা শত শতই বলি। শত শত আপনি নির্দিষ্ট একটা টার্গেট করলেন, সেই টার্গেটের উপরে আপনি শত শত কিওয়ার্ড কিন্তু জেনারেট করতে পারবেন, এবং ওই শত শত কিওয়ার্ড থেকে কোনগুলো খুব বেশি আপনার জন্য উপকারী বা কোনগুলো দিয়ে ব্যবসা বা আপনি ওয়েবসাইট বা আপনার যেটা টার্গেট সেটা করলে লাভবান হবেন, সেটা আমাদের ওই ক্লাসটাতে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। তো যাই হোক, এসইওটা আপনারা জানেন যে অপটিমাইজেশন মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, বিং, ইয়ান্ডেক্স, বাইদু, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটে বা ওয়েবসাইটে না, বিভিন্ন সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা আমাদের যে টার্গেটেড কি থাকবে বা কি ওয়ার্ড থাকবে, কিওয়ার্ডটা কি আমি একটু পরে একটু শর্টকাট বলতে চেষ্টা করব। আপাতত এতটুকু বুঝেন যে সার্চ ইঞ্জিন অনেক রকম আছে। প্রত্যেকটা সার্চ ইঞ্জিন, যদি গুগলকে টার্গেট করে আমরা কাজ করি, একটা সার্চ ইঞ্জিনকে যদি টার্গেট করে আমরা প্রত্যেকটা কাজ আমরা যেগুলো শিখাবো, যেগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা আলাদা বা আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেখানে অটোমেটিক্যালি আমরা চলে যাব। ঠিক আছে, আমাদের টার্গেট গুগল, কারণ গুগল হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর সার্চ ইঞ্জিন। এই 1 নম্বর সার্চ ইঞ্জিনে আসলে বাকিগুলো ওদের নিজ তাগিদে আমাদেরকে ওদের ডাটাবেসে স্ক্রল করে নিবে, এটাই সিস্টেম। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে এটাই নিয়ম, ওদের কাছে আমাদেরকে যেতে হয় না। তবে ওদের কাছে যাওয়ার জন্য আমাদের কিছু প্যারামিটার আমাদের বা কিওয়ার্ড আমাদেরকে সেট করতে হয়, যেগুলোর মাধ্যমে ওরাই আমাদেরকে খুঁজে নেয়। ঠিক আছে, যাই হোক, আমরা গুগলকে টার্গেট করে সবগুলো কাজ শিখলে বা করলে এটাই ইনাফ। প্রত্যেকটা সার্চ ইঞ্জিন এভাবেই আমাদেরকে তার নিজ তাগিদে বা দায়িত্বে আমাদেরকে খুঁজে বের করে নেবে, নির্দিষ্ট যে কিটা দিয়ে আমি কাজ বিভিন্ন সাইটে গিয়ে করলাম সেই কিটার এগেইনস্টে। আচ্ছা, এই কিওয়ার্ডের উপরে কিন্তু ডিপেন্ড করে, অর্থাৎ কিওয়ার্ডের একটা ডিফিকাল্টি আছে, এই ডিফিকাল্টির উপরে ডিপেন্ড করে আপনার আপনি যে কিওয়ার্ডটা দিয়ে কাজ করলেন সেই কিওয়ার্ডের এগেইনস্টে আপনি যে ওয়েবসাইট বা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ইভেন ফাইবারের অ্যাকাউন্ট, হ্যাঁ যেটাই করেন না কেন, সেটা ঠিক কত নম্বরে আসবে বা কত নাম্বার পেজে আসবে। অর্থাৎ আমরা কিন্তু টার্গেটেড, আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে কিন্তু বায়ার বা আমার নিজের, সবাই কিন্তু গুগলের টপ পেজে থাকতে চায়। আর সবচেয়ে বেস্ট হয় টপ পেজের মধ্যে, অর্থাৎ টপ পেজে 10টা রেজাল্ট থাকে, সেই 10টা রেজাল্টেরও একদম 1 নম্বর রেজাল্টে যদি থাকতে পারে, এটাই আসলে সবার টার্গেট থাকে। তো যাই হোক, 1 নম্বর আসাটা সো টাফ,
কিওয়ার্ডের কম্পিটেন্সি সেক্ষেত্রে যদি খুবই লো হয় পারা যায়, কিন্তু কিওয়ার্ডের কম্পিটেন্সি যদি কিছুটাও থাকে সেক্ষেত্রে 1 নম্বর আসাটা একটু টাফ হয়ে যায়। তবে কতটুকু করলে করা যায় না করা যায় এগুলো আমরা পরে জানবো, মানে কতটুকু ডিফিকাল্টি হলে এগুলো আমরা চুজ করব সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। তো যাই হোক, আমরা মোটামুটি প্রথম পেজে আসতে পারলে হবে, আর যদি একেবারে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে আসতে পারি তাহলে তো একেবারে কোনো কথাই নেই। আচ্ছা, কিওয়ার্ড এসইওটা মূলত দুই ধরনের। আমরা একটু একটা ফাইল ওপেন করে আপনাদেরকে বলি। এসইওটা মূলত দুই ধরনের। একটা হচ্ছে অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা খুবই সহজ এবং খুবই কম সময় লাগে, মানে অফ পেজের তুলনায় সহজ বা অফ পেজের তুলনায় কম সময় লাগে, আসলে খুব বেশি সহজ না। যাই হোক, তারপরেও অফ পেজটা বিশাল বড় সেক্টর, এই সেক্টরের চেয়ে অনেক অল্প সময়ে বা অনেক অল্প পরিশ্রমে আমরা অন পেজ এসইও কিন্তু করে ফেলতে পারি। ঠিক আছে, অন পেজ এসইওটা কি? একদম সহজ। আমরা যেমন আমি ফাইবারের অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই। যেমন এখানে আমি এখানে আমার ইউজার নেম হচ্ছে কি প্রো VA7, সাপোজ এটাই আমার কিওয়ার্ড, বা এর সাথে আমি হয়তো আরো লাগালাম কি প্রো VA টপ সেলার, ঠিক আছে, বা এক্সপার্ট প্রো VA সুন্দর হবে না, প্রো VA টপ সেলার, এটা সুন্দর হবে। ঠিক আছে, প্রো VA এটা হচ্ছে একেবারে নিশ কিওয়ার্ড, এবং এই নিশটাকে আমি একটু লং করলাম, টপ সেলার আরো দুইটা ওয়ার্ড লাগিয়ে, আমি দুইটা না, ইচ্ছা করলে আমি 4টা 5টা, তবে খুব বেশি লং না করা ভালো, সর্বোচ্চ 5টা ওয়ার্ড বা 3টা মোটামুটি স্ট্যান্ডার্ড, 5টা পর্যন্ত ধরা যায়, কিন্তু অতিরিক্ত লং না হওয়া ভালো। কিন্তু আবার কিছু ক্ষেত্রে এটা আমরা ওই এক্সক্লুসিভ কিওয়ার্ডে যখন রিসার্চের উপরে ক্লাস নিব তখন আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে এখন কিন্তু জনপ্রিয়তা বেশি হচ্ছে লং টেইলের। কারণ আপনি একটা সাপোজ মোবাইল খুঁজবেন, আপনি কিন্তু মোবাইল লিখে সার্চ দেন না, বা আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন লিখে সার্চ দেন না, আপনি নিশ্চয়ই কি করেন, যেই ফোনটা আপনার পছন্দ সেই ফোন সম্পর্কে বিস্তারিত কিছু গুগলে লিখেন, অর্থাৎ 2টা 3টা 4টা 5টা শব্দ লিখে কিন্তু সার্চ করেন, অর্থাৎ লং টেইল দিয়ে সার্চ এখন বেড়ে যাচ্ছে। আপনি একটা ঘড়ি কিনবেন, আপনি কিন্তু জাস্ট গুগলে গিয়ে ঘড়ি লিখে সার্চ দিচ্ছেন না, বা ওয়াচ লিখে সার্চ দিচ্ছেন না, বা রিস্ট ওয়াচ লিখে কিন্তু সার্চ দিচ্ছেন না। এটা একটা সময় কিন্তু এমনই ছিল, আমি যেটা কিনবো সিম্পলি ওই ওয়ার্ডটাই লিখতাম, অর্থাৎ একদম সিড মানে কি খুব ছোট্ট বীজটাকে দিয়ে আমি সার্চ করতাম। অর্থাৎ একটা ঘড়ি কিনবো, ঘড়ির মূল নিশ হচ্ছে কিন্তু ঘড়ি, অর্থাৎ ওয়াচ বা ওয়াচও বলা যায় বা ক্লকও বলা যায়, বা রিস্ট ওয়াচ, যেটা হ্যান্ড ওয়াচ, যেটাকে আমরা রিস্ট ওয়াচও বলি। যাই হোক, ওটার নিশ হচ্ছে ওয়াচ। আগে কিন্তু এভাবে হতো যে আমি ওয়াচ কিনবো, ওয়াচ লিখে সার্চ দিয়ে দিচ্ছি, কিন্তু এতে করে যেটা কাস্টমারদের সমস্যা হয়ে যেত, কাস্টমাররা নিজেরাই উপলব্ধি করতো আমি তো যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। তা আমি যেটা চাচ্ছি সেটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আরো টার্গেটেড বা আমাকে আরো স্পেসিফিক করতে হবে। অর্থাৎ আমি যেটা জানতে চাচ্ছি গুগল তো সেটা আমাকে গুগল নিজ থেকে বুঝে এনে দিতে পারবে না, বা ওই ক্ষমতা গুগলের তো নাই। আমাকেই গুগলকে বুঝাতে হবে আমি খুব স্পেসিফিক তথ্য চাচ্ছি, এবং এই স্পেসিফিকেশনটা বোঝানোর জন্য আমাকেই করতে হবে কি খুব ক্লিয়ার ভাবে গুগলের কাছে লিখতে হবে। আমি যত স্পেসিফিক ভাবে গুগলকে বুঝাতে পারবো যে এই জিনিসটা আমার প্রয়োজন, তত স্পেসিফিক ভাবে গুগল ফিল্টার করে আমার সামনে ওয়েবসাইট নিয়ে আসবে। ঠিক আছে, এখানে গুগলের কোনো হাত নাই, সম্পূর্ণ আপনাকেই বুঝে কাজটা করতে হবে। আপনি যেভাবে চাইবেন গুগল সেভাবেই আপনাকে এনে দিতে পারবে, ওই ক্ষমতা গুগলের আছে। কিন্তু গুগল বুঝবে না যে আপনি আসলে অমুক ঘড়ি চাচ্ছেন, বা অমুক ঘড়ির মডেল, বা অমুক ঘড়ির প্রাইস, বা ওই অমুক ঘড়ির কনফিগারেশন, বা ওই অমুক ঘড়িটার ইউজ আপনি কি জানতে চাচ্ছেন, এটা তো গুগলের পক্ষে বোঝা সম্ভব না। ঠিক আছে, আপনাকেই বুঝিয়ে দিতে হবে, এবং আপনি যদি খুব স্পেসিফিক ভাবে বুঝাতে পারেন তাহলে ওই রকম ফিল্টার করে অসংখ্য বোর্ড দ্বারা গুগল খুব মিলি সেকেন্ডের মধ্যে ফিল্টার করে ফেলতে পারে, এবং ওই ধরনের যত তথ্য গুগলের কাছে আছে সমস্ত তথ্য কয়েক মিলি সেকেন্ডের সামনে আপনার সামনে লক্ষ লক্ষ রেজাল্ট আপনার সামনে হাজির করতে পারে, ওই ধরনের ক্ষমতা গুগলের আছে। তাহলে কিওয়ার্ড অপটিমাইজেশন, আমরা কিওয়ার্ডটা কি একদম সিড দিয়ে আমি বুঝাচ্ছি। এই প্রো VA7, যেমন আমি যদি আমার প্রোফাইলে যাই, আমি আশা করি এই প্রোফাইলে দিছি, যদি এই প্রোফাইলে না থাকে আমি আরেকটা প্রোফাইলে গিয়ে দেখাবো। এখানে প্রো VA7টা মেবি ইউজ করছি, দেখেন প্রো VA7টা কিন্তু আছে, এটা কিন্তু আমার ডেসক্রিপশনটা অপটিমাইজ হয়ে গেছে অলরেডি। যাই হোক, আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, প্রত্যেক 100টা ওয়ার্ডের মধ্যে আপনারা একটা টার্গেটেড কি কিন্তু সর্বোচ্চ 2বার যদি ব্যবহার করতেই হয়, সর্বোচ্চ 2বার ব্যবহার করবেন। আর সর্বোচ্চ 2বার যদি আপনারা ব্যবহার করেন, একবার খুবই ভালো, মানে একবারের উপরে না করা ভালো। তবে 2বার করবেন কখন, একবার একদম প্রথমে সেম টু সেম, যেমন আমার ক্ষেত্রে ছিল কি টপ, এখানে কি ছিল প্রো VA7 টপ সেলার, আমি একবার কি করব এই কথাটাকে পরপর 3টা ওয়ার্ডে লিখে ফেলবো। আরো একবার যদি আমার লেখার প্রয়োজন হয় আমি এরপরে করব কি কোথাও প্রো VA7 লিখবো, কোথাও টপ লিখবো, কোথাও সেলার লিখবো, অর্থাৎ আমার পুরো ডেসক্রিপশনটা ধরে নিচ্ছি আমার ওখানে 1000 ওয়ার্ড, ওই 1000 ওয়ার্ডের মধ্যে আমি ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে সাজিয়ে দিব। যাই হোক, প্রথম কথা হচ্ছে কি 100 ওয়ার্ডের মধ্যে 2বার সর্বোচ্চ দেওয়া যাবে। ইভেন 100 ওয়ার্ড না, আপনি যদি ওটাকে 2000ও করে ফেলেন ওই সেম প্যারাগ্রাফটাকে বা আর্টিকেলটাকে, ওই 2000-এর মধ্যে আপনি যদি মনে করেন যে আমি অনেকবারই লিখবো, এটা কিন্তু ভুল। ঠিক আছে, এটা মোটেও সুন্দর হবে না।
আপনি যদি দুইবার দেন পুরো 100 বা 1000 যেটাই লিখলেন না কেন বা 2000 যেটাই লিখলেন না কেন, যদি একটা আর্টিকেল হয়, যদি এমন হয় যে ওই 2000কে ভেঙে ভেঙে আপনি অনেকগুলো পার্ট করলেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কিওয়ার্ডটাকে আপনি প্রত্যেকটা আর্টিকেলের জন্য যদি 100 সর্বনিম্ন হয় ওয়ার্ড আমি ধরে নিচ্ছি, তো দুইবার দেওয়া যাবে এবং একবার দিবেন পরপর 3টা ওয়ার্ড দিয়ে দেবেন। এটা হচ্ছে খুব বেস্ট একটা টেকনিক। আরেকবার দিবেন যে ওই 3টা ওয়ার্ডকে আলাদা আলাদা করে ছড়ানো ছিটানো ভাবে, ঠিক আছে, একই সাথে দিবেন না। এতে গুগল একটু মাইন্ড করে বা সার্চ ইঞ্জিন অনেক সময় একটু মাইন্ড করে, মানে ওদের সিস্টেম অনুযায়ী এটা উচিত না। তো যাই হোক, তারপরে অনেকে দেয়া যায়, দিলে যে এমন গুগল আপনাকে একদম ওদের সার্ভিস থেকে বা ওদের ওয়েবসাইট থেকে বের করে দিবে এমন কোনো কিছু না। যাই হোক, সিস্টেমের মধ্যে এটা সুন্দর দেখায় না বা এটা মাইন্ড করার মতো একটা ওয়ে থাকতে পারে বা আছে, সেই জন্য আমরা এটাকে নিষেধ করি বা আমরা করি না, ঠিক আছে। তাহলে 100-র মধ্যে বা 1000-এর মধ্যে বা 2000 যে প্যারাগ্রাফ লিখলেন সেখানে আপনারা সর্বোচ্চ দুইবার দিবেন এবং দুইবারের ক্ষেত্রে একবার একদম পরপর লিখে দিবেন, আরেকবার একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন, তাহলে আপনি একদম সেফ, কোনো প্রবলেম নাই। আর আরেকটা জিনিস আপনারা আজকে ফার্স্ট যেহেতু এসইও ক্লাস এখানে জেনে নেন, একটা ওয়েবসাইট কিন্তু একটাতেও হতে পারে, আবার একাধিক কিওয়ার্ডের জন্য কিন্তু র্যাঙ্ক করতে পারে। যেমন যেগুলো অথরিটি সাইট আছে, এবং অথরিটি সাইট চেনার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে যেমন প্রথম আলো, এটা একটা অথরিটি সাইট, কিন্তু এই ধরনের অনেক অথরিটি সাইট আছে আপনারা কিন্তু চিনবেন না। তো চিনার একটা সহজ ওয়ে সেটা হচ্ছে কি, ওই সাইটটার যদি প্রচুর প্রচুর পেজ থাকে, অর্থাৎ প্রচুর কন্টেন্ট, একটা সাইটে গেলেন সেখানে দেখলেন যে অনেক কন্টেন্ট, মানে 500 পেজ উপরে হবে বা আরো অনেক বড়, ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণত অথরিটি সাইট, কারণ ওদের কাছে লক্ষ লক্ষ ডাটা থাকে, ওরা চাইলে লক্ষ লক্ষ পোস্ট করতে পারবে এবং লক্ষ লক্ষ মাইক্রো নিশ, এগুলো আমরা পরে জানবো, এগুলো এখনের মধ্যে আসবে না। লক্ষ লক্ষ মাইক্রো নিশ ওরা চুজ করে বিভিন্ন নিশের উপরে বিভিন্ন টপিক নিয়ে ওরা লিখবে। অথরিটি সাইটগুলো সাধারণত বিশাল বড় হয় এবং ওখানে টপিক বা নিশের কিন্তু কোনো শেষ নাই। মাইক্রো নিশ হোক বা ম্যাক্রো নিশ হোক, যেটাই হোক না কেন, নিশের শেষ নাই। তো ওই ধরনের যখন আপনারা দেখবেন যে কোনো বড় সাইট চলে আসছে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার সময়, তাহলে ওই কিওয়ার্ডটা বুঝে যাবেন যে ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি খুবই বেশি, ঠিক আছে। বড় অথরিটি সাইট যদি আসে, অথবা এমন হয় যে কোনো বড় ই কমার্স সাইট চলে আসলো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর, তাহলে ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি খুবই বেশি। এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা ম্যানুয়ালি রিসার্চ করার একটা টেকনিক, ঠিক আছে। তারপরে আমরা আরেকটু অ্যাডভান্স ভাবে শিখাবো যে কিভাবে আপনি কিওয়ার্ডের ডেনসিটিটা বা কিওয়ার্ডের ডিফিকাল্টিটা আপনি দেখবেন। এবং ডেনসিটি আর ডিফিকাল্টি দুইটা আসলে দুই জিনিস। ডেনসিটি হলো একটু আগে যেটা আমি বললাম যে 100 শব্দের মধ্যে দুইবার আপনার কিওয়ার্ডটা থাকতে পারবে, এটা হচ্ছে ডেনসিটি 2%, ঠিক আছে। আর ডিফিকাল্টিটা কি, এটা আমরা একটু পরে বুঝবো, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে। তো যাই হোক, তাহলে আমরা অন পেজ অপটিমাইজেশন থেকে আমি আরো একটা প্রোফাইলে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনার বুঝতে আরেকটু সুবিধা হবে। আমি এখানে আমার যেটা আরেকটা প্রোফাইল আমি গত ক্লাসে অর্থাৎ গত আরেকটা ব্যাচে আমরা যখন প্রোফাইল করছিলাম সেখানে দেখানোর সময় ইউজ করা হয়েছিল এক্সপার্ট VA1। জাস্ট এটা লিখে আমি যদি এখন সার্চ করি, অর্থাৎ প্রো VA7টা কেটে আমি আরেকটা প্রোফাইলের ইউআরএলটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। ইউআরএল না, জাস্ট ইউজার নেমটা দিলেই হবে। এভাবে আপনারা পুরো লিংকের মধ্যে যে কোনো একটা ইউজার নেম বসিয়ে দিলে সেই প্রোফাইলে আপনারা চলে যেতে পারবেন। তো আমরা এখানে আসার পর আমরা এখানে যদি একটু কোথায় গেল, এটা এখনো লোড হয়নি। আচ্ছা, আমি আরেকবার রিফ্রেশ দিই, এটা একটু প্রবলেম করতেছে মনে হচ্ছে। এখানে কতগুলো টিক মার্ক চলে আসছে, দেখেন এখানেও কিন্তু এক্সপার্ট VA1 কোথাও না কোথাও আছে। আমি একটু গিকগুলো দেখাতে চাচ্ছিলাম, এটা তো আসতেছে না। এখানে কি লিখছে, এক্সপার্ট VA, আচ্ছা আমি তো ইউজার নেমটা ভুল লিখছি। এক্সপার্টের পরে একটা আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর তারপরে VA1। হ্যাঁ, এবার আশা করি পেয়ে যাব। হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে এক্সপার্ট VA1টা আমি আশা করি এই ডিসক্রিপশনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলছি বা কখন বলছি আমার সঠিক মনে নাই, এই যে আন্ডারস্কোর এটা কোনো ভ্যালু নাই কিওয়ার্ড রিসার্চের সময় বা কিওয়ার্ডে যখন আমরা এগুলো দিব, ঠিক আছে। তারপরে এন্ড, অন, ইফ, দা, ঠিক আছে, মানে আর্টিকেল, কনজাংশন, প্রিপোজিশন, এই ধরনের কোনো শব্দের ইভেন এই ধরনের কোনো স্পেশাল সাইন, সাধারণত স্পেশাল সাইন এটা অথবা হাইফেন, মানে আন্ডারস্কোর অথবা হাইফেন, এগুলো সাধারণত ইউআরএল এ নেয়, অন্যগুলো কিন্তু নেয় না, ঠিক আছে। যেমন ডলার, হ্যাশ বা আরো অনেক স্পেশাল সাইন আছে, ওগুলো কিন্তু নিবে না। তো যাই হোক, এগুলো কোনো ভ্যালুই নাই কিওয়ার্ড রিসার্চের সময়, বা গুগলরা যখন আমাদেরকে ডাটা এনে দিবে তখন কিন্তু আমাকে এই যে আমি এখানে লিখছি যেভাবে, এভাবেই শো করবে। ওয়ান নাম্বারেরও কোনো ভ্যালু কিন্তু নাই, ঠিক আছে, নাম্বারটারও ভ্যালুলেস। তাহলে এখানে আমার মূল লেটার যেটা আছে সেটাই আসলে একটা শব্দ ধরে নেওয়া হবে এবং এটাই আসলে গুগল কাউন্ট করবে বা সার্চ ইঞ্জিনরা এটাই কাউন্ট করবে। তো আমি এখানে কিন্তু এই শব্দটা রাখছি এবং টপ সেলার বা বেস্ট সেলার রাখছি। এখানে একটু আমার কিন্তু ভুল হয়ে গেছে, দেখেন আমি কিন্তু আমার কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে ফেলছি, এখানে বেস্ট চলে আসছে কিন্তু টপ মেবি আমার এখানে কোথাও নাই। তো ঠিক আছে, আমি যদি একটু কারেকশন করি এটা আমার জন্য আরো ভালো অপটিমাইজেশন হবে। তো আপনারা কিন্তু এই ধরনের ভুলটা করবেন না, ঠিক আছে। মূল কিওয়ার্ডটা সবসময় সব জায়গায় একই রাখবেন। যেমন আমি একটা ভুল করছি কি, এখানে আমি টপ বাদ দিয়ে, কিন্তু সব জায়গায় আমার টপ সেলারই আছে, কিন্তু এইখানে আমি কিন্তু বেস্ট লিখে ফেলছি। তো আমার এখানে এটা উচিত হয়নি, আমার উচিত ছিল এখানে টপ লেখা। তো যাই হোক, আমি একটু যদি আরো একটা গিগ দেখি, জাস্ট একটাই দেখবো,
একটু এগুলো আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আসলে বলতেছি। ক্লাসটা খুব বড় হবে না, আজকে ক্লাস বা এসইও টপিকটা খুব একটা বড় না, যেহেতু এসইওটা আসলে খুবই সহজ। এটা মানুষ জানে না বলে মনে করে যে বিশাল কঠিন কিছু হয়তো, বা আসলে কিছুই না। কঠিন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা খুবই কঠিন, এটা খুব কঠিন ভাবে আপনাদেরকে শিখতে হবে। আচ্ছা যাই হোক, মেসেজ মি বিফোর, আচ্ছা এটা কোথায় লিখছি, এক্সপার্ট VA1 টপ সেলার, আশা করি কোথাও না কোথাও আমি পেয়ে যাব, একটু চেষ্টা করতেছি আমি দেখাতে। এই যে এক্সপার্ট VA1 কথাটা আমি পেলাম, টপ সেলারটাও আশা করি কোথাও না কোথাও ঠিকই আছে, খুঁজলে হয়তো পেয়ে যাব, একটু তাড়াতাড়ি খুঁজি, কোথাও না কোথাও তো লিখবই আশা করি। আচ্ছা এই গিগে যদি নাও থাকে কোনো না কোথাও আমার আছে, ঠিক আছে, মনে হচ্ছে এখানে আমি লিখি নাই, ভুলে গেছি, তো এটাও আমার আরেকটা ভুল, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের ভুলগুলো করবেন না। আমার এখানে মেবি টপ সেলারটা আমার চোখে পড়তেছে না, যদি আমি খুব বেশি সময় দিচ্ছি না, সম্ভবত নাই। যাই হোক আমি এটা তাহলে ক্যান্সেল করে দিচ্ছি। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে অন পেজ এসইও মানেই হচ্ছে এটা, আপনি একটা টার্গেটেড কিওয়ার্ডটাকে আপনি যেই সাইটে কাজ করবেন, সেটা ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, টুইটার হলে টুইটার, ইউটিউব হলে ইউটিউব, মানে যেই সাইটে কাজ করবেন সেই সাইটেই ওই হুবহু একই কিওয়ার্ড থাকবে। চাইলে ওটার সাথে আপনি আরো কিছু লাগাতে পারেন, কারণ আমি কিন্তু আরো একবার উল্লেখ করছি ইতিমধ্যে যেটা, যে একটা সাইট একটা কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করে না, চাইলে একাধিক ওয়ার্ডের উপরে র্যাঙ্ক করানো পসিবল। সেই ক্ষেত্রে সময়, বাজেট, পরিশ্রম প্রচুর করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য সমস্ত কাজ আলাদা আলাদাভাবে বা ইন্ডিভিজুয়ালি একবার 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 করে প্রত্যেকটা প্যারামিটার কমপ্লিট করতে হবে। সাপোজ আমি একটা কিওয়ার্ডকে টার্গেট করে আমি একটা গুগল ম্যাপে লিস্ট করলাম, তারপর একটা ফেসবুকের পেজ খুললাম, তারপর একটা ব্লগে ওয়েবসাইট খুললাম, তারপর আরো বিভিন্ন সোশ্যাল, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে গিয়ে গিয়ে ওই নামে একটা একটা করে অ্যাকাউন্ট ওপেন করলাম। এগুলো প্রোফাইল ব্যাকলিংক বা প্রোফাইলের মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে অপটিমাইজ বোঝানো হয়। যাই হোক এগুলোর ভ্যালু আছে, তবে সবচেয়ে বেশি ভ্যালু আছে কিওয়ার্ডের ক্ষেত্রে ওয়েবসাইটের, ঠিক আছে। এবং ওয়েবসাইটের মধ্যেও কিন্তু আবার ভাগ ভাগ আছে, যেমন ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে বেশি পপুলার মানে গুগল পছন্দ করে হচ্ছে যে ই কমার্স সাইটকে, ঠিক আছে। ই কমার্স সাইটের প্রায়োরিটি সবচেয়ে বেশি। আপনারা যদি কেউ ই কমার্স সাইট নিয়ে কাজ করেন, সেখানে যদি এই ধরনের কিওয়ার্ডগুলো বসান খুব সহজেই চলে আসবে, যদি ওই কিওয়ার্ডের কম্পিটিটিভ মানে খুব বেশি কম্পিটিটিভ বা কম্পিটিশন ওই কিওয়ার্ডের উপর না থাকে। একটু কেউ ক্যামেরাটা অন রাখবেন, কারণ ক্যামেরা অন না রাখলে আমি একদমই বুঝি না আমি বা আপনারা আমার সাথে জয়েন আছেন কিনা কাইন্ডলি। তো যাই হোক, তাহলে আশা করি আপনারা একদম খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে কিওয়ার্ড জিনিসটা কি, এবং ওই কিওয়ার্ডটাকে অপটিমাইজ করা, বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে বসানো, এটাই হচ্ছে এসইও। এবং এসইওর মধ্যে তো দুই রকম, এটা হচ্ছে মূলত অন পেজ এসইও, ঠিক আছে। আপনি যতগুলো অ্যাকাউন্ট খুললেন, সোশ্যাল মিডিয়া হোক, ব্লগে হোক, ইউটিউবে হোক, মানে সোশ্যাল মিডিয়া মানে তো এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, সবগুলো সোশ্যাল মিডিয়া, অসংখ্য সোশ্যাল মিডিয়া আছে। আপনারা যদি টপ সোশ্যাল মিডিয়া লিস্ট লিখে গুগল সার্চ করেন, দেখবেন কত সাইটের লিস্ট চলে আসবে আপনাদের সামনে। যাই হোক এগুলো হচ্ছে অন পেজ এসইও। আপনি যে কোনো সাইটে সেম কিওয়ার্ডটাকে টার্গেট করে কিছু লিখতে হবে, এলোমেলো লিখলে হবে না। যেটা লিখবেন সেটা খুব সুন্দর গোছানো হতে হবে, যেন পাবলিক বা কাস্টমার বা ভিউয়ার্স যারা আছে তারা যাতে পড়ে ভালো লাগে তাদের কাছে। তাদের যদি পড়ে ভালো না লাগে, কোনো একটা কন্টেন্ট সাপোজ কোনো একটা ভিজিটরের সামনে চলে আসলো, যেহেতু গুগলে কন্টেন্টগুলো আপনারা রেখে দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পড়ে আছে, ঠিক আছে, ওগুলো কোনো না কোনো সময় কারো না কারোর সামনে ঠিকই পড়বে। এখন পড়লে সে যদি ওটা না পড়ে জাস্ট ক্লিক করে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পড়ে তার থেকে বিরক্ত লাগলো, সে বের হয়ে গেল, এটা কিন্তু গুগল বা সার্চ ইঞ্জিন যতগুলো আছে তাদের কাছে একটা সিগন্যাল গেল যে এই ওয়েবসাইটটাতে ভিজিটর একটা আসছিল, এসে 2 সেকেন্ডও থাকেনি, তার মানে আপনার ওয়েবসাইটের উপরে একটা ব্যাড সিগন্যাল ক্রিয়েট করে দিয়ে সে কিন্তু গেছে। তো এইভাবে যদি 1 জন 2 জন 3 জন 10 জন 100 জন মানে যারা আসতেছে তাদের মধ্যে ম্যাক্সিমামই এভাবে এসে 2 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড গুলো চলে যাচ্ছে, তার মানে গুগল বা যা সার্চ ইঞ্জিন গুলো আছে তারা ধরে নেবে এই সাইটের কন্টেন্ট ভালো না। সেটা আপনার সোশ্যাল মিডিয়া হোক, সেটা আপনার ওয়েবসাইট হোক, যেটাই হোক না কেন, ইউটিউব হোক, সেখানে এসেই চলে যাচ্ছে। সেক্ষেত্রে ইউটিউব হলে ভিডিওটা ভালো না বিধায় মানুষরা এসে 4-5 সেকেন্ড বা 1 মিনিট, একটা 10 মিনিটের ভিডিও 1 মিনিট দেখে চলে যাচ্ছে, ঠিক আছে। বা একটা কন্টেন্ট লিখছেন, সেই কন্টেন্টটা হয়তো পড়তে মোটামুটি মনে হচ্ছে গুগল গুলো বুঝতে পারে কত ওয়ার্ড পড়তে কত সময় লাগবে, সেটা একটা এস্টিমেট টাইম গুগলের কাছে থাকে, যে এই সাইটটাতে 1000 ওয়ার্ডের শব্দ আছে এবং এই 1000 ওয়ার্ড পড়তে একটা ভিউয়ারের সর্বোচ্চ 2 মিনিট লাগতে পারে। এখন সেই 2 মিনিটের জায়গায় কেউ এসে 2 সেকেন্ডে বের হয়ে গেল, তাহলে সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটের প্রতি বা আপনার যে এখানে সে দেখলো কন্টেন্টটা দেখলো, সেইটার সেই পেজ বা সেই ওয়েবসাইট বা সেই চ্যানেল সম্পর্কে একটা ব্যাড সিগন্যাল প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কাছে কিন্তু নিজ দায়িত্বেই সার্চ ইঞ্জিনের কাছে চলে যাবে, বা সার্চ ইঞ্জিনের নিজ দায়িত্বটা বুঝে নেবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা একটু কেয়ারফুলি যেটাই করবেন না কেন, প্যারাগ্রাফটা যেন মানুষ পড়লে 1 লাইন 2 লাইন, অর্থাৎ 2 সেকেন্ড একটা কাস্টমার বা একটা ভিউয়ার এসে যদি আপনার সাইটে জাস্ট ল্যান্ড করে, সেই 2 সেকেন্ডে সে যেন পড়ে মনে করে যে না এটা আসলে পড়ার মতো, বা এই তথ্যটা ইনফরমেটিভ, আমি এটা পড়তে পারি বা পড়লে আমার কাজে আসবে, তাহলে আপনারা তথ্যগুলো ওভাবেই দিতে চেষ্টা করবেন। তবে তার মানে এই নয় যে
প্রত্যেকটা আপনি খুব ইনফরমেটিভ লিখছেন, যেই ভিজিটর আসতেছে সেই পড়ে যাচ্ছে, এমনটা হবে না। কারণ একটা ভিজিটর কিন্তু মানে ভিজিটর তো বিলিয়ন্স অফ ভিজিটর, এখন এই বিলিয়ন্স অফ ভিজিটর সবাই তো আর আমাদের মতো ডিজিটাল মার্কেটিং করবে না বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিবে না, তাই না? তো যার লাগবে ওই বিলিয়ন্স থেকে যাদের লাগবে তারা তো নিবে। তো এরকমটা হবেই, কিছু আসবে, কিছু এসেই ব্যাক করবে, আবার কিছু আসবে তো দেখবে যে না এটা তো আমার দরকার বা ফিউচারে লাগবে, আমি পড়বো। তো এইভাবে যখন আসা যাওয়া কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে, যত ভালো কন্টেন্টই হোক না কেন আসবে যাবে। কিন্তু এমন যদি হয় সবাই চলে যাচ্ছে, তখন ধরে নেবে গুগল বা সার্চ ইঞ্জিনরা এই সাইটটাতে কিচ্ছু নাই, এই জন্য এটাকে পেনাল্টি দেওয়া হোক বা এই ফেসবুক পেজটাকে পেনাল্টি দেওয়া হোক, এটা অনেক পিছিয়ে চলে যাক। কারণ এখানে কাস্টমাররা বা ভিউয়ার্সরা এসে বিরক্ত হচ্ছে, ওদের ভ্যালুয়েবল টাইমটা নষ্ট হচ্ছে। কারণ একটা সাইটে ঢুকা বের হওয়া 2 সেকেন্ড পড়া সবকিছু করতেও কিন্তু 5-10-15 সেকেন্ড লেগে যায়, ঠিক আছে? তো এগুলা গুগল খুব ভালোভাবে দেখে, ওরা ওদের সার্চ ব্রেইন দিয়ে কিন্তু এগুলাকে ফাইন্ড আউট করে। তো যাই হোক, আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন। এবং অন পেজ এসইও করার সময় খুব কেয়ারফুল, আপনারা যে কন্টেন্ট গুলো দিবেন বা যে ডেসক্রিপশন গুলো লিখবেন, ইভেন পোস্টের ডেসক্রিপশন বা আপনার প্রোফাইলের পেজের ডেসক্রিপশন হোক বা হিস্টোরি হোক বা স্টোরি হোক, যেটাই লিখবেন না কেন সেটা যেন পড়ে ভালো লাগে এবং যার ভালো লাগবে সেই পড়বে। সবাই না যে 100 জন এসে 100 জনই চলে যাবে, 100 জনে একজনে পড়তে পারে বা 1000 জনেও একজন হলেও পড়তে পারে। এমন যদি হয়, গুগল কিন্তু এমন না যে একজন 10 জন বা 50 জন আসলো তাদের উপরে বেস করে আপনার ডিসিশন দিয়ে দিল যে না এটা মোটেও কিছু না, এটা এরকমটা হবে না, ঠিক আছে? একটা সার্টেইন, এটা ঠিক কতটুকু এটা লেভেলটা আমরা বলতে পারবো না, তবে 1000, 2000, 5000 ঠিকই এটা দেখবে গুগল যে না সবাই ব্যাক করতেছে, তার মানে আসলে এখানে কিছু নাই, ঠিক আছে? তো যাই হোক, এটা জাস্ট ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলা, এমন নয় যে আবার 1000 বা 5000 পর্যন্ত আসার পর 5000ই পড়া নাই তো গুগল ধরে নেবে এটা খারাপ, এমন না, ঠিক আছে? এটা সম্পূর্ণ গুগল বুঝবে, এটা আমরা আসলে ওভাবে বের করা আমাদের পক্ষে পসিবল না। তো অন পেজ এসইও করার সময় কন্টেন্ট রাইটিং, এটা আমরা একটু পরে আরো ডিটেইলস বলবো। তো যাই হোক, আপনারা অন পেজ এসইও বুঝলেন, খুব শর্টকাট ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, আর অফ পেজটাকে খুব শর্টকাট বুঝিয়ে দিই, একটু পরে হয়তো আর একটু ব্রিফ করতে চেষ্টা করব। অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইও হলো আপনি অফ পেজ এসইওর মধ্যে আমরা দুই ধরনের কাজ করতে পারি, একটা হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন করতে পারি শুধুমাত্র, আরেকটা হচ্ছে ব্যাকলিংক নিয়ে আসতে পারে। অফ পেজ এসইওর আরো একটা নাম কিন্তু ব্যাকলিংক ক্রিয়েট করা, যদি ওই অফ পেজ এসইও করার সময়, অর্থাৎ আপনি সেম কিওয়ার্ডটা দিয়ে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখলেন এবং ওই প্যারাগ্রাফটাকে আপনি অন্য আরেকটা সাইটে গিয়ে কমেন্ট করে আসলেন বা একটা পোস্ট দিয়ে আসতে পারেন, দুইভাবে কিন্তু আপনার অপটিমাইজ করা যায় কিওয়ার্ড, অথবা ব্যাকলিংক আনা যায়, ঠিক আছে? দুইভাবে, একটা হচ্ছে পোস্ট দেওয়ার মাধ্যমে অন্যের সাইটে গিয়ে, আর একটা হচ্ছে কমেন্ট করার মাধ্যমে। এবং এখানে কিন্তু আছে, কিন্তু হচ্ছে কি, আপনি যখন কমেন্ট বা আপনি যখন পোস্ট করবেন, সেই কমেন্ট বা সেই পোস্ট করার সময় অবশ্যই রিলেভেন্ট সাইটে গিয়ে করে আসতে হবে। সাপোজ আপনার নিশ হচ্ছে আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে? বেবি প্রোডাক্টের মধ্যে আপনি কাজ করেন, এখন আপনাকে কমেন্ট বা পোস্ট করতে হবে বেবি প্রোডাক্ট নিয়ে যেসব ব্লগ সাইট বা ওয়েবসাইট রয়েছে যেখানে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে বা প্রোডাক্ট সেল হচ্ছে, মোট কথা যেখানে কমেন্ট বা পোস্ট করার সুযোগ আছে, সেখানে যদি বেবি প্রোডাক্ট বা বেবিদের ব্যাপার নিয়ে কোনো কিছু আলোচনা হয়, বা বেবি কিভাবে বেবিকে যত্ন নেওয়া যায়, ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, গ্রো আপ করা যায়, গ্রোথ ভালো হয় ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন আপনার মোটামুটি রিলেভেন্ট, যদি এমন হতো সেই ওয়েবসাইটটা আপনি যেখানে কমেন্ট বা পোস্ট করে আসলেন, সুযোগ আছে করে ফেলছেন, কিন্তু সেটা হচ্ছে যে সেটা কি, সেটা কসমেটিক্স নিয়ে লিখে ফেলছে, বা সেটা এমন একটা টপিক নিয়ে লিখলো যেটা হেলথ রিলেটেড হতে পারে, মানে বড়দের কিছু একটা, বা কি বলে আরো অনেক ধরনের নিশ আছে, বা ক্রিকেটের কিছু একটা বা ফুটবলের কিছু একটা, ঠিক আছে? ওইখানে গিয়ে কমেন্ট বা পোস্ট করে চলে আসলেন, কিন্তু এটা যদি করেন সেক্ষেত্রে গুগল আপনাকে পেনাল্টি দিবে, ঠিক আছে? তো এই ধরনের ইরিলেভেন্ট কোনো কাজ কেউ পছন্দ করে না, কারণ একটা কাস্টমার যখন আপনার ওই কমেন্টটা পড়বে বা পোস্টটা পড়বে, যেহেতু ওটা ইরিলেভেন্ট জায়গায় আপনি করছেন, তখন কিন্তু ওরা বিরক্ত হবে, এবং এই বিরক্তটাকে গুগলের সার্চ ইঞ্জিনের একটা সার্চ ইঞ্জিন না, সার্চ একটা ব্রেন আছে, অর্থাৎ কিছু স্পেশাল সার্চ ব্রেন বট আছে যারা এগুলো বুঝতে চেষ্টা করে যে আসলে ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিক আছে? তো ইরিলেভেন্ট কাজ করলে আপনার ওয়েবসাইটটাকে এমন পেনাল্টি দিবে যে ওয়েবসাইট আর কখনোই র্যাঙ্কিং এ আনা পসিবল না, এটা এমন পেনাল্টি দেওয়া হয়। সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটটাকে ছেড়ে দিয়ে নতুন আরেকটা ওয়েবসাইট নিয়ে আপনাকে আগানো বা যাত্রা শুরু করতে হবে। কাজেই এই ধরনের ইরিলেভেন্ট কোনো কাজ করবেন না, ব্যাকলিংক নিয়ে আসেন, বা আপনি আপনার কিওয়ার্ডটাকে বিভিন্ন সাইটে গিয়ে পোস্ট বা কমেন্টের মাধ্যমে অপটিমাইজ করে আসেন, যাই করেন না কেন সব রিলেভেন্ট সাইটেই করতে হবে। এবং এখানে আরো একটা কথা আছে যেটা আমাদেরকে মেনে নিতে হবে, আপনি যার সাইটে গিয়ে করতেছেন, বিশেষ করে কমেন্টের সময় এটা আপনাকে মানতে হবে, পোস্টের সময় এটা সমস্যা না, কারণ পোস্টটা তো আপনি যে কোনো সাইটে গিয়ে আপনি আপনার মতোই করেই করবেন, তার সম্পর্কে কিছু জানানোর বা লেখার এগুলো করা উচিত না পোস্টের ক্ষেত্রে। কিন্তু কমেন্ট কমেন্ট আপনি যেই পোস্টের নিচে করবেন, সেই পোস্টের নিচে অবশ্যই যার কন্টেন্টের নিচে পোস্ট করবেন তার কন্টেন্টটা যে খুব ভালো হয়েছে, আপনি পড়ে ভালো লাগছে, এবং ফিউচারে এই ধরনের কন্টেন্ট আরো দিলে আপনারা উপকৃত হবেন, ওর কন্টেন্ট থেকে আপনি অনেক কিছু শিখছেন জানছেন, এইভাবে একটা বা দুইটা লাইন দিয়ে তাকে একটু অয়েলিং করতে হবে, এটা হচ্ছে কমেন্টিং এর সিস্টেম।
এভাবে যদি তাকে একটু অয়েলিং করেন, সে আপনার কমেন্টটা অ্যাপ্রুভ করে দিবে, বা সে আপনার কমেন্টটাকে ডিলিট করবে না, বা সে আপনার কমেন্টের প্রতি কি করবে না, রিপোর্ট করে দিবে না। প্রত্যেকটা কমেন্টে রিপোর্ট করা যায়, ঠিক আছে? তো এই ধরনের যখন আমরা অয়েলিং করি এই ধরনের ক্ষেত্রে, তখন দেখা যায় যে পোস্টের বা কমেন্টটা কমেন্টটা অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে আমার কিন্তু লাভ হচ্ছে। অর্থাৎ আমার কমেন্টটা একটা কোনো সাইটে থাকা মানে ওটা আজীবন থেকে যাওয়া, এবং আজীবনই ওই সমস্ত সাইটগুলোতে ভিজিটর যাবে, কোনো না কোনো ভিজিটরের চোখে সেটা পড়বে, এবং সে ওখানে যদি আমি লিঙ্ক দিয়ে আসি, সেই লিঙ্কে ক্লিক করে আমার কাছে চলে আসতে পারবে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকমই। ব্যাকলিংকের ক্ষেত্রে হচ্ছে আপনি কমেন্ট করার সময় বা পোস্ট লেখার সময় সেখানে লিঙ্ক সহ রাখলেন। পোস্টে কোনো ব্যাপার না লিঙ্ক রাখা, কিন্তু কমেন্টে লিঙ্ক রাখার একটু প্রবলেম হয়ে যায়, কারণ অনেক সাইটে কমেন্টে লিঙ্ক নেয় না, ঠিক আছে? লিঙ্কটা ওরা অফ করে রাখে, অফ করার সিস্টেম আছে। অফ করে রাখলে এখানে কিছুই করার নাই। আরো একটা টেকনিক আমরা দেখাবো, হয়তো ওইটা দিয়ে অনেক সময় নিয়ে নেয়, তবে কিছু সাইট ওইটাও অফ করে রাখে। তো যাই হোক, অফ করে রাখলে আপনাদের কাজ হবে শুধুমাত্র কিওয়ার্ডটা দিয়ে ওকে একটু অয়েলিং করে আপনি আপনার কিওয়ার্ডটা দিয়ে জাস্ট অপটিমাইজ করা, অর্থাৎ বিভিন্ন সাইটে গিয়ে গিয়ে আপনি অপটিমাইজ করে নেবেন শুধু কিওয়ার্ড। তবে চেষ্টা করবেন ব্যাক লিঙ্কটাও দিয়ে আসতে, কারণ ব্যাক লিঙ্কটার খুব বেশি দরকার এসইওর ক্ষেত্রে, অফ পেজ এসইওর ক্ষেত্রে। কারণ ওই যে সাইট, যেটা রিলেভেন্ট সাইট, আপনি একটা ব্যাক লিঙ্ক দিয়ে আসলেন একটা সহ, কি বলে, একটা কমেন্ট সহ, অর্থাৎ একটা কিওয়ার্ড, কমেন্ট তো থাকবেই, সাথে একটা টার্গেটেড কিওয়ার্ডও থাকবে, এবং ওই কিওয়ার্ডের সাথে একটা মানে নিচে যেখানে শেষ করলেন সেখানে একটা লিঙ্কও থাকলো। তো এই ধরনের ব্যাকলিঙ্ক আপনারা যত ক্রিয়েট করতে পারবেন, ওগুলো আপনার অফ পেজ এসইওর জন্য, টোটাল এসইওর জন্য খুবই ভালো লিঙ্ক সহ দেওয়াটা। এখন যেখানে লিঙ্ক নিবে না সেখানে তো আপনি আর জোর জবরদস্তি লিঙ্ক দেওয়ার কোনো ওয়ে আপনি তৈরি করতে পারবেন না, তাই না? তো এটা বুঝে নেবেন নিজ দায়িত্বে। তো লিঙ্ক দেওয়াটার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে সবসময় এটা মেনে নিতে হবে, যার পোস্টের নিচে বা ব্লগ সাইটে বা ওয়েবসাইটের নিচে গিয়ে আপনি কমেন্ট করবেন, তাকে অয়েলিং করতে হবে। কারণ অয়েলিং না করে আপনি যদি লিঙ্ক সহ পোস্ট দেন, সেই পোস্টটা অ্যাপ্রুভ করবে না, বা ডিলিট করে দিবে, অথবা রিপোর্ট করে দিতে পারে। কিন্তু তাকে যদি অয়েলিং করে দেন, লিঙ্ক সহ দেন, কোনো প্রবলেম নাই, অ্যাপ্রুভ করে দেওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। আর রিপোর্টিংও কখনো করবে না। আর এইভাবে একটা লিঙ্ক অ্যাপ্রুভ করাতে পারলে আমাদের জন্য প্রচুর বেনিফিট। তবে এই ক্ষেত্রে কমেন্টের চেয়ে পোস্টের গুরুত্বটা খুবই বেশি, ঠিক আছে? আমি একটু পরে আর একটু ডিটেলসে যাব, ডেপথে যাব, আপনারা বুঝতে পারবেন আরো ভালোভাবে। তবে এখন আলোচনাগুলো একটু ভালো করে শুনতে বা বুঝতে চেষ্টা করেন এবং এই দিকে মনোযোগ দেন। তাহলে আশা করি আপনারা অন পেজ এবং অফ পেজ এসিও যে আসলে কিছুই না, সেটা খুব ক্লিয়ারলি বুঝে ফেলছেন। আর গুগল টপে আসার ব্যাপারে সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কোনো আপনার একটা কম্পিটিটর, আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, সেই কিওয়ার্ডের এগেইনস্টে কোনো একটা আপনি দেখলেন, সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট আসছে। ওই ওয়েবসাইটগুলোই কিন্তু আপনার মূলত কম্পিটিটর। যখন একটা নির্দিষ্ট কি নিয়ে টার্গেট করে যখন আপনি রিসার্চ করবেন বা সার্চ করবেন, সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো আসবে, ওই ওয়েবসাইটের ওগুলোই কিন্তু মূলত আপনার কম্পিটিটর। তো ওই ওয়েবসাইটের ডিটেলস কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি, অর্থাৎ ওই ওয়েবসাইটটা কোথায় কোথায় লিঙ্ক বিল্ড করে আসছে, বা কি ধরনের সাইটে লিঙ্ক বিল্ড করছে, বা ওর ভিতরে কন্টেন্টের ভিতরে মানে কি আছে, নারী নক্ষত্র ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই, অনলাইনে বেশ অনেক টুলস আছে, তবে ম্যাক্সিমামই আসলে পেইড, ফ্রি টুলস খুবই অল্প আছে। তো যাই হোক, ওগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে তার নারী নক্ষত্র জেনে তাকে টপকানোর মতো অ্যাবিলিটি আমরা তৈরি করে নিতে পারি, ঠিক আছে? আপনারা ক্যামেরাটা একটু অন রাখবেন। আচ্ছা যাই হোক, এখন রাখার দরকার নেই, 3 মিনিট পর এমনি শেষ হয়ে যাবে, তারপরে কেউ একটু ক্যামেরা অন রাখতে চেষ্টা করবেন। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি এগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা কি বুঝতেছেন? একটু আমাকে ইনফর্ম করেন। জি জি ভাইয়া, বুঝতেছি। কোনো প্রবলেম হলে একটু আমাকে, জাস্ট খুব ইমার্জেন্সি না হলে আনমিউট করবেন না, তবে ইমার্জেন্সি হলে কিন্তু অবশ্যই আনমিউট করে একটু হলে বলবেন। আচ্ছা যাই হোক, আমি কিন্তু ইনফরমেশনগুলো আপনাদের মধ্যে দিচ্ছি, এবং এই ইনফরমেশনগুলো থেকে অনেক কিছু শেখার আছে। এগুলো একটু বুঝতে বা শিখতে চেষ্টা করেন, এবং ক্লাস শেষ হলে ভিডিওগুলো আবার দেখবেন, দেখলে আশা করি আরো বুঝতে পারবেন। কারণ ক্লাসে অনেক সময় অনেক কিছু খুব ক্লিয়ারলি বোঝা যায় না, আর আমি একটু দ্রুত বলতে চেষ্টা করি, না হলে ক্লাস কিন্তু অনেক লং হয়ে যায়। ওকে, তো যাই হোক, তাহলে কিওয়ার্ডের মধ্যে খুবই ব্যাপারগুলো সহজ। অন পেজ অফ পেজ কোনো ব্যাপারই না। অন পেজ তো খুবই ইজি, কারণ অন পেজ তো আপনি জাস্ট অ্যাকাউন্ট করে সেখানে কিওয়ার্ডটা রেখে দিচ্ছেন, কিন্তু অফ পেজের কোনো শেষ নাই। অফ পেজ সাপোজ আমি একটা কথা বলতে গিয়েও বললাম না, সেটা হচ্ছে ব্যাকলিংকের যে ব্যাপারটা ছিল। সাপোজ একটা কম্পিটিটর আপনি দেখলেন, আপনি যে কিওয়ার্ড টার্গেট করে কাজ করেন সেটার এগেইনস্টে আপনি অনেক সময় 100টা ওয়েবসাইট আসে, আবার অনেক সময় 5টা 10টা বা 2টা 3টাও আসে, আবার অনেক সময় আসেও না। যাই হোক, এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো। এখন সিম্পলি যেটা বলি, সাপোজ আপনি 5টাই পেলেন, তো ওই 5টাকে আমরা নারী নক্ষত্র কিন্তু দেখে ফেলবো, এবং দেখে ফেলার জন্য আমাকে কিছু অনলাইন সাইট আছে যেগুলো আমাকে হেল্প করবে। ওর মধ্যে দিয়ে আমি দেখে নিলাম যে এই সাইটটা কন্টেন্ট খুব একটা কোয়ালিটি ভালো না, তারপরে এই ওয়েবসাইটটার ব্যাকলিংক খুব একটা ভালো না, অর্থাৎ সে 20টা বা 30টা করছে, যেটা আমি কিন্তু অনলাইনে এসে 2 4 10 দিন বা 1 সপ্তাহের মধ্যে আমি করে ফেলতে পারবো। কিন্তু এমন না যে সে 1000 ব্যাকলিংক করে ফেলছে, এগুলো আবার আমার জন্য খুবই টাফ। তো ওই ক্ষেত্রে আমরা কিওয়ার্ডগুলো বাদই দিব, এবং কখন বাদ দিব না দিব এগুলো কিওয়ার্ড রিসার্চের ক্লাসে গেলে বুঝতে পারবেন। এখন অতটা ডেপথে তো যাওয়া সম্ভব না, কারণ আমাদের আজকের টপিক এসইও। তো এসইওটাই আমরা যদি ভালো করে বুঝি, এটা কিওয়ার্ড রিসার্চ করার পর আরো ক্লিয়ার হয়ে যাবে এবং আরো সহজ হয়ে যাবে, এবং এই এসইও করেও আপনারা প্রচুর আর্ন করতে পারবেন, যদিও এই কাজগুলো শিখার পরে খুব প্রফেশনালি আপনাকে
প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা তো যেটা শিখাবো দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু ওটা যখন আপনি প্র্যাকটিসে যাবেন বা এনডেপথে নিয়ে ওটা যখন ঘাটাঘাটি করবেন তখন দেখবেন যে আরো অনেক বিষয় আপনার সামনে বের হয়ে আসতে বা রিভিল হচ্ছে একে একে। তো আশা করি আপনারা এই পর্যন্ত যা বললাম আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার আরো কিছু বেসিক জিনিস আমরা আলোচনা করব এসইও নিয়ে। আচ্ছা, আমরা আরো কিছু আলোচনা করার আগে আমরা মিটিংটা থেকে বের হয়ে যাই, বের হয়ে আমরা আবার কুইক জয়েন করি, কারণ এটা আর 1 মিনিট পরে শেষ হয়ে যাবে। আর আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই ক্যামেরাটা অন রাখবেন, কারণ ক্যামেরা অন না রাখলে আমি বুঝতেই পারতেছি না আমার সাথে আপনারা আছেন বা নাই। আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি যেহেতু আর 1 মিনিট সামথিং আছে, আপনারা দ্রুত জয়েন করেন। ওকে।